ক্রিকেটটা তিনি খুব ভালো বুঝেন তা নয়, তবে ক্রিকেটের সঙ্গে তিনি জড়িয়ে কর্মব্যস্ততা, পড়াশোনা কিংবা সাংসারিক জীবনের এক ফাঁকে ক্রিকেটের খোঁজটা তিনি রাখেন। এই গল্প বাসাম আলমের সঙ্গে। আমার ঠিক সামনেই রয়েছেন এবং তার সঙ্গে যিনি রয়েছেন সবার পরিচিত নাঈম শেখ। এই দুজনকে নিয়ে আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির ঈদের বিশেষ আয়োজনে আমি হাজির হয়েছি আরিফুল ইসলাম। কথা বলবো ঈদ নিয়ে আর একই সঙ্গে মাঠের বাইরের নানা কথা জানবো। এমনিতে তো আমরা খেলাধুলা নিয়ে কথা বলি, কিন্তু এ দুজন যখন একসাথে আছেন তখন আর কি আর খেলা নিয়ে কথা বলতে হয়। প্রথমবার বিয়ের পর ঈদ, কতটা এক্সাইটেড? কে শুরু করবে? ওপেনিং ব্যাটার নাকি হচ্ছে ভাবিকে দিয়ে শুরু করব? তুমি বলো। ভাবিকে দিয়ে শুরু করি। আচ্ছা, জি বলেন। প্রথমবার বিয়ের পর ঈদ, সো কতটা এক্সাইটেড? অনেক বেশি এক্সাইটমেন্ট, কারণ আগে ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করছি, এখন নতুন একটা পরিবেশে আসছি। এখানে শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির মানুষজন আছে, আর বিশেষ করে ও আছে, তো অবশ্যই আমার কাছে এই ঈদটা অনেক বেশি স্পেশাল। তবে একটু খারাপ লাগাও আছে যে ফ্যামিলিকে ছেড়ে ফার্স্ট টাইম আমি ঈদ করতেছি। খারাপ লাগাও আছে, ভালো লাগাও আছে, তো ভালো লাগাটা সব থেকে বেশি। শপিংয়ের মুহূর্তগুলো কেমন? আপনি তো এমনি মাঠের ক্রিকেট অনেক বেশি ব্যস্ত থাকেন, কিন্তু যখন যান সেখানে গিয়ে তাড়াহুড়া করেন নাকি হচ্ছে না বউ কিনছে আমি পাশে থাকি? না, এইটাই চেষ্টা করি। যদিও আমি মেয়েদের শপিংয়ে অনেক বোরিং, যদিও এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, অন্যরকম। আমি একটু বোরিং, লাইক এটা না এটা, এই কালারটা না এই কালারটা, এগুলিতে আমি অনেক কনফিউজ। আচ্ছা, ওর পছন্দ প্রেডিক্ট করা, ও কি চিন্তা করতেছে, দেন ডিসকাস করা, একটা নতুন এনভায়রনমেন্ট। ওখানে ওইসব জায়গায় যখন আমি শপিংয়ের জন্য যাই, পুরাটাই আনকমফোর্টেবল একটা জায়গা থাকে, অনেক লোকজন থাকে, তো আমি অত বেশি এনজয় করি না, ও অনেক বেশি এনজয় করে। না, অনেক সময় যেমন হয় যে ফ্যান ফলোয়ার আছেন, দেখলে এসে ছবি তুলতে চাওয়া, এটা আপনার ক্ষেত্রে কেমন লাগে আর কি ব্যাপারটা? অনেক বোরিং লাগে, কারণ টু বি অনেস্ট এমন আছে যে এসে বলে ভাই একটা ছবি তুলি, সেলফি তুলি, হ্যাঁ, তখন আমি এক সাইডে যে দাঁড়ায় থাকি, ওর সাথে সেলফি তুলে চলে যাই, তো তখন আর কি খুব খারাপ লাগে। নাঈম, বিবাহিত জীবন, প্রতিপক্ষের অনেক বোলারকে আপনি সামলিয়েছেন, সাংসারিক জীবন কঠিন নাকি ওটা কঠিন? টু বি অনেস্ট, আমি যদি ওইভাবে চিন্তা করি, আমি বোথ লাইফে, যেহেতু আমি নিউলি ম্যারিড, আমি চেষ্টা করতেছি বোথ লাইফে ডিসিপ্লিন থাকার জন্য। ডেফিনেটলি আমার জন্য যদি মাঠের ভিতরে বলেন, ডেফিনেটলি আমি ইজি বলবো, কারণ আমি আউটসাইড আমার নতুন লাইফ, অনেক কিছু আমার এক্সপিরিয়েন্স নাই, আমি অনেক কিছু জানি না। যদিও ও ওয়েল ম্যাচুরড, ওর কাছ থেকে অনেক কিছু শিখতেছি, আমার অনেক ভালো জিনিস ওকে শেখানোর চেষ্টা করতেছি, ওর অনেক ভালো জিনিস আছে যেগুলি আমি শেখার চেষ্টা করতেছি। আচ্ছা, তো ওভারঅল বলবো মাঠের বাইরে যেহেতু আমার এক্সপিরিয়েন্স কম, মাঠের বাইরে আমি কাঁচা, তো আলহামদুলিল্লাহ মাঠের ভিতরে আমি শেখার চেষ্টা করছেন। বউয়ের কোন জিনিসটা, মানে কোন গুণটা আপনি নিজের ভেতর আয়ত্ত করতে চান? ও অনেক রাগী, আমার একটু রাগ কম, তো আমি ওর রাগটা নিতে চাই। আচ্ছা আচ্ছা, আর আপনার ক্ষেত্রে একই প্রশ্ন, কোন জিনিসটা আপনি হাজব্যান্ডের কাছ থেকে নিতে চান, কোন কোয়ালিটি? যেমন এখানে একটা বিষয় আছে, আমি ওর একটা জিনিস খুবই নোটিস করছি, সেটা হচ্ছে ও নিজেকে নিজে অনেক বেশি মোটিভেটেড করতে পারে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, যেমন ভাইয়া এমন হয়, ধরেন ওর ম্যাচ নিয়ে আমি এখন এতটাই এক্সাইটেড থাকি যে ও যেদিন খারাপ করে পারফরমেন্স, ওই দিন দেখা যায় আমারও অনেক খারাপ লাগে, আমার মনে হয় যে আমারই খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগে, কিন্তু ও এতটাই ডেডিকেটেড এবং ও নিজেকে এইভাবে মোটিভেশন দেয় যে আমি পারবো। ও রুমে এসে আমাকে বলে যে আরে তুমি মন খারাপ করতেছো কেন, আমি তো অনেক ভালো খেলবো, দেখো তুমি, আমি সামনে অনেক ভালো কিছু করব। এই যে কনফিডেন্স ওর, এটা আসলে আমি মনে করি সবার লাইফেই দরকার। তো ওর এটা অনেক বড় একটা ভালো দিক। এটা আমি চাই যে আমার ভিতরে ওই কনফিডেন্সটা আসুক, যে না আমি পারবো, আমাকে দিয়ে হবে, এরকম একটা মোটিভেশন নিজের ভিতরেই এইটাই আমি ওর কাছ থেকে শিখতে চাই। আচ্ছা আচ্ছা, আমরা একটু প্রেম ভালোবাসার গল্পগুলো শুনি। প্রথমবার নাঈম শেখকে যখন দেখলেন, ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এটা ভাইয়া যদি আমি স্টার্ট করি তাহলে এটা কি বলবো, মানে আমি অনেক আপসেট এই ব্যাপারটা। ওকে কোশ্চেন করলেন না, এই স্টোরি আমি কখনো আর মানে রিমাইন্ডার করতে চাই না আমার লাইফে। তো ফার্স্ট দেখাতে হচ্ছে আমি রিজেক্ট হয়ে গেছি ভাই, তো এখানে আমার জন্য খুব আপসেটিং একটা ইস্যু। দেন আমি এটা একদম মনের ভিতরে এইভাবেই নিছি যে না, আমি বিয়ে করলে একেই বিয়ে করবো, যেইভাবেই হোক
একেই বিয়ে করব। আচ্ছা আচ্ছা, ওই গল্পটা কি যে একেই বিয়ে করব? রমজানের ভিতরে আমার ডিপিএল চলতেছে, তো এমন সময় বাসা থেকে আম্মু ফোন দিছে হ্যাঁ, যে এরকম এরকম তুমি তো এরকম তোমার জন্য এরকম একটা মেয়ে দেখছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে বাসা থেকে বলা। আমি বলছি না, আমার তো এখন খেলা চলতেছে, আমি পারবো না, আমার ওইভাবে সময় নেই। আমি ম্যাক্সিমাম রমজানে টায়ার্ড থাকি ম্যাচ শেষ করে, তো আমি রিকভারি কোনো ডে যদি আমার সাথে ম্যাচিং হয় দেন আমি ইনশাল্লাহ টাইম দিতে পারবো 1 ঘন্টার জন্য। তো এরকম গেছি এদের ফুপিদের বাসায়, ফুপা ফুপি অনেক লোকজন, আমি গাড়ি নিয়ে একা ছেলে চলে গেছি ড্রাইভ করে। আর্লি মর্নিং 10টার দিকে আমি ঘুম থেকে উঠে ড্রাইভ করে একা চলে গেছি মেয়ে দেখতে। মানে সাহসের ব্যাপারটা বুঝতেছেন যে আপনি একা চলে গেছেন মেয়ে দেখতে, আপনার সাথে কেউ নেই, আর এর ফ্যামিলির এভরিওয়ান ওইখানে আছে। হ্যাঁ, তো আমি এখানে হুট করে একা চলে গেছি। তো আমি আবার গেছি কি, মানে আমার বিয়ের কোনো ইন্টেনশনই নাই, আব্বু আম্মু বলছে আমি গেছি। তা আমি গেছি একদম এমন, ও যেগুলি লাইক করে না ওরকম ড্রেস আপ, আমার চুল টুল বড়। আপনি এগুলো জানলেন কিভাবে? এগুলি তো পরে আচ্ছা, আমাকে ইনফর্ম করছে যে এরকম তো আমি একদমই লাইক করতাম না, এরকম চুল, এরকম শার্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম এরকম ড্রেস আপ, আমি এগুলি একদমই লাইক করি না। ওকে, পরে আমাকে বলছে, ওই ফার্স্ট দেখাতেই তো আমি রিজেক্ট, আমি মেয়ে পছন্দ করবো কি, মেয়ে আমাকে রিজেক্ট করে দিছে। আচ্ছা, তো ওইখান থেকে আমি যখন এর বাসা সবার সাথে কথা বলছি, আমার ফিউচার প্ল্যান, আমি কিভাবে এইভাবে আসলাম, এর ফ্যামিলি বাসা সবাই তো জানতে চাইছে যে কথা হয় না যে ছেলের, তো আমার সাথে তো কেউ নাই, আমি একাই, আমার একার সাথে এর ফুপি, আঙ্কেল টাঙ্কেল, কাজিন টাজিনরা কথা বলতেছে, এর আপু। আপনার ওইখানে বসে থাকাটা কেমন ছিল? এটা খুব বোরিং ছিল, মানে এক্সাইটেড ছিলেন না নার্ভাস ছিলেন? আমার লাইফে যদি কোনো নার্ভাস টাইম থাকে, মানে আমি ওটা রমজানের ভিতরে ছিল, আমি লিটারেলি আমার হাত পা এরকম কাঁপতে ছিল। মানে আমার লাইফে যদি কোনো টাফ টাইম, কোনো স্ট্রাগলিং, মানে আমি তো জীবনে ক্যামেরার সামনে অনেকবার গেছি, আমার লাইফে ওইটাই হবে যে সবচেয়ে যদি হায়েস্ট আমি প্রেশার ফিল করছি ওইটাই হবে। কারণ এদের বাসা সবাই ফ্যামিলি মেম্বার 14-15 জন, এর কাজিনরা সবাই আমার দিকে তাকায় আছে, আর আমি এরকম বসে আছি, আমার গলা শুকায় গেছে, আমি রমজানের তো রোজা, তো নর্মালি ম্যাচ খেলার পরের দিন তো আপনার বডিতে অনেক লাইক ফুয়েল দরকার। তো আমি তো রমজানের সময় রোজা, সেহরির পরে নামাজ কালাম পরে ঘুমাইছি, উঠে চলে গেছি। তো একজন এক এক রকমের কোশ্চেন করতেছে, আমি প্রপার অ্যান্সারও করতে পারতেছি না, মানে আমি এত আনকমফোর্টেবল, এত নার্ভাস ছিলাম। তো এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট একটা টাইম ছিল। ওইখান থেকে মানে এর বাসার সবাই তো আমার সাথে কথা বলে লাইক আমার অনেক ফ্যান হয়ে গেছে, আমাকে মানে মন থেকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি তাদের জামাই হয়ে গেছি। এমনিতে কি আপনি চিনতেন নাইমকে আগে যে ক্রিকেটার ছিলেন? তা চিনতেন না? আমাকে মেইনলি আমার আম্মু বলছিল যে এরকম একটা ছেলে দেখতে যাওয়ার জন্য। আচ্ছা, অনেকদিন ধরে বলছিল, তো আমি ইগনোর করছিলাম, কারণ আমার আসলে পার্সোনালি মানে হাজবেন্ড হিসেবে ক্রিকেটার এটা আসলে আমি লাইক করি না, করতাম না। তো বলছে, আমি অনেক ইগনোর করছি। করার পরে আমাকে মনে আছে যে আগের দিন রাত্রেবেলা আমার আম্মু আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যেন যাই ছেলেটাকে দেখতে, এবং সকালবেলা। তো তার আগের দিন আমি হচ্ছে ফেসবুক আইডি আমাকে দেওয়া হয়েছিল লিঙ্ক, তো আমি ওইটাতে তার সম্পর্কে সব কিছু সার্চ করছি করে। বিশ্বাস করেন ভাইয়া, ওর যেই মানে ছবি টবি দেখে সব কিছু দেখে আমার মোটেও পছন্দ হয়নি। মানে আমি না মানে কোনো রকম যাচ্ছি, দেখে চলে আসবো এমন। তো সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে ওইটা যে আমি ওকে যেই শার্টটা পরে মানে দেখে মানে আমার একদমই অপছন্দ হয়েছে, পরের দিন সকালে যে দেখি ও ঠিক সেম শার্ট পরেই আসছে। তারপরে তো আমি ওকে কোশ্চেন করছি, আমি ওকে কনফিডেন্টলি কোশ্চেন করছি, কারণ আমি তো বিয়ে করবোই না, আমার তো ছেলে পছন্দই হয়নি। তারপরে আসলে ও মানে ফ্যামিলি, যেহেতু ফ্যামিলি সব কিছু অ্যারেঞ্জ করছে, তো আস্তে আস্তে এইভাবে ও আমাকে কনভিন্স করছে, সব কিছু মিলায়ে ও অনেক এফোর্ট দিছে। আচ্ছা, তো অ্যারেঞ্জটা পরবর্তীতে ভালোবাসার বিয়েতে পরিণত হয়। হ্যাঁ, ও যে বললো যে হচ্ছে যখন ওর ভিতরে ওই জেদটা আসছে যে না, এই মেয়ে আমাকে রিজেক্ট করছে, এই মেয়েকেই বিয়ে করব, তো এমনভাবেই আসলে আস্তে আস্তে জিনিসগুলো দেখা যাচ্ছে আমারও আস্তে আস্তে ওর প্রতি একটা মন আসছে। গেম খেলবো একটা, ঠিক আছে? সেটা তো হচ্ছে কোশ্চেন করব, মুখে বলা যাবে না, ঠিক আছে? ইশারায় বলতে হবে। তর্কে কে জিতে? কে বেশি রোমান্টিক? আচ্ছা, কে বেশি অলস?
আগে বলেছেন, ঠিক আছে, আপনার মেনে নিতে হবে। মিথ্যা কথা কম বলে কে? দুজনের মধ্যে বুদ্ধিমান কে? ওকে। রাগ ভাঙানো কার কাজ? চারপাশের খোঁজ খবর কে বেশি রাখেন? ওকে। নাইম তো ক্রিকেটে ব্যস্ত, চারপাশের খোঁজ রাখতে পারেন না। খাবার মেনু নির্বাচন করে কে? যাই হোক, আমরা একটু ক্রিকেট নিয়ে কথা বলি আপনার সঙ্গে। হ্যাঁ, ক্রিকেটার যদি না হতেন অন্য কোন পেশায় যেতেন আপনি? অন্য কোন প্রফেশন আপনাকে দেখতাম? টাফ কোশ্চেন আমার জন্য, বাট কোনো সামরিক বাহিনী বা আচ্ছা, দেশের জন্য কোনো কিছুতে কন্ট্রিবিউশন রাখতাম। আপনি বাঁহাতি ব্যাটার, বাঁহাতি হওয়ার রহস্যটা কি? আসলে যতটুকু মনে পড়ে, আমি ক্লাস 2-3 থেকে আমি মনে করি যে আমার এটা ন্যাচারাল, মানে লেফটি রাইটে এই জিনিসটা বোঝাটাও, যে সবাই একভাবে ব্যাটিং করতেছে নর্মালি, কিন্তু ছোটোবেলায় এটা কেউ বলে না যে আরে ও তো লেফটি ব্যাটিং করে বা রাইটে ব্যাটিং করে, এরকমভাবে কিন্তু কেউ বলে না। সবাই নর্মালি সবসময় ডান হাতেই দেখা যায়, নর্মালি বাম হাতেই দেখা যায় না। তো ছোটোবেলা থেকে আমি যখন আমার বাসার সামনে, একদম বাসার সামনে রোড, মানে গলি ক্রিকেট যেটা বলে, ওইখান থেকেই আমি হচ্ছে লেফটি। আবার এটার বেনিফিটও পাইতাম। আপনি ছোটোবেলাতে যখন নর্মালি খেলাধুলা হইতো, দেখবেন নর্মালি রাইটিদের ডান সাইডটা একটু মাঠে বড় হইতো, লেফটিদের একটু ছোট। তো ছোটোবেলা থেকে আমি একটু অপরচুনিটি বেশি পেতাম, আচ্ছা ওরে নেই, লেফটি তো ছোট আছে, ওরে কাজে লাগানো যাবে। আচ্ছা, আপনি এমনি মাঠে গিয়ে খেলা দেখেন? হ্যাঁ, আমি বিপিএল এর সময় গেছিলাম মাঠে। আচ্ছা, নাইম আউট হয়ে গেলে ওটা তো খারাপ লাগে, কিন্তু এমনি যখন খেলেন তখন কি ভয় লাগে নাকি হচ্ছে উপভোগ করেন আপনি? না, অনেক ভয় লাগে। ভয় লাগে? 4 মারছে তাও ভয় লাগে যদি পরের বেলা আউট না হয়ে না যায়? না, হ্যাঁ হ্যাঁ, এমন একটা ফিলিংস তো অবশ্যই হয়। আচ্ছা, কিন্তু ভয়টাই কাজ আপনি করে কি চান যে বেশি। ডট খেলবে? না না, আচ্ছা, এখন যেটা করব, দুজনকে কোশ্চেন করবেন। আমি একটু বিরতি দরকার আমার, ঠিক আছে? প্রথমে নাইম, তারপর হচ্ছে আপনি, ঠিক আছে? দুজনকে কোশ্চেন করবেন, আমরা শুনবো সেটা। তুমি অ্যাজ এ ক্রিকেটার, মানে আমার মতন একটা লাইফ পার্টনার পেয়ে তুমি কি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক খুশি। এই এত সহজ বল দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার লাইফে আমার একটা ইম্পর্টেন্সই বলো যেটা আমি চেঞ্জ করতে পারি, লাইক যেটা আমি চেঞ্জ করলে তোমার লাইফে তুমি আরও অনেক হ্যাপি থাকবা বা তুমি অনেক উপভোগ করবা। এমন একটা জিনিস তুমি বলতে পারো আমাকে যে যেটা আমি চেঞ্জ করা উচিত বা আমি করলে অনেক ভালো হবে, তুমি খুশি হও, এরকম কোনো কিছু? অবশ্যই টাইম, আরও বেশি টাইম দিলে অনেক ভালো লাগবে, আরও বেশি খুশি হব। ঘুরতে নিয়ে গেলে অনেক বেশি খুশি হব। সবারই একই কথা। তো আমি তো তোমাকে অনেক টাইম দিই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক টাইম দিই। মানে এটা তো আমি দেই, এমন মানে আমি জানি না তোমার ভিতরে কাজ করে, ব্যাক অফ মাইন্ডে তোমার এরকম কাজ করে যে এটা হইলে অনেক ভালো হইতো, এমন কোনো একটা কিছু তুমি বলতে পারো যেটা তোমার ব্যাক অফ মাইন্ডে চলতেছে, বাট তুমি আমাকে এক্সপ্লেন করতে পারতেছো না বা চাচ্ছ শেয়ার করতে বাট পারতেছো না, এরকম কোনো কিছু আছে ভিতরে? আরে বলে দেন। অপরচুনিটি, এটা অনেক ভালো বড় একটা অপরচুনিটি। দেখা যাচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি, তুমি এই অপরচুনিটি আর নাও পেতে পারো, তো তুমি অপরচুনিটি কাজে লাগাইতে পারো যে আমি আমার লাইফে এটা চেঞ্জ করলে তোমার জন্য অনেক ভালো হয়। না, যেমন হইতে পারে না যে তুমি, যেমন তোমার প্ল্যান ছিল যে তুমি কানাডা বা ইউএসএ কোথাও সেটেল হবা, তুমি ওইদিকে, তো এরকম কোনো কিছু ভিতরে তোমার আছে কি না যে তুমি এটা বলতে পারো? এটা আমার জানা থাকা ভালো না? এটা হতে পারে যে তুমি যদি চাও যে যখন তুমি আর খেলবা না তখন আমরা বাইরে শিফট হলাম, দেশের বাইরে গেলাম। হ্যাঁ, এটা হতে পারে। ওকে, আমরা বাসাম আলমের কোশ্চেনগুলো নিব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ঈদ স্পেশাল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আছেন নাইম শেখ এবং বাসামা আলম। দুজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। নাইম শেখ বিরতির আগে কোশ্চেন করছিলেন, আর এখন বাসাম আলমের পালা। কি কোশ্চেন করবেন? আচ্ছা, তোমাকে একটা সহজ কোশ্চেন করি, সেটা হচ্ছে এমন কোনো একটা পরিবর্তন বলো যেটা তুমি আমার ভিতরে দেখতে চাও, ভালো কোনো পরিবর্তন। সত্যি কথা বলতে তুমি অনেক ডিসিপ্লিন, তোমার জন্য আমি অনেক ডিসিপ্লিন হয়েছি। আমি চাই তুমি আরও
এটা আমি তোমার সবসময় বলি, আমি চাই তুমি আরও বেশি ডিসিপ্লিন থাকো, আর একটু কম স্লিপি থাকো, কম ঘুমাও। আচ্ছা দিল তো তুমি ঘুম হারাম। টাইম টু টাইম নামাজ কালাম পড়ো, তো আমি চাবো, ইনশাআল্লাহ। এটাই চাবো। নাম্বার Okay. 2, তোমার ড্রেসিং রুমের একটা মজার অভিজ্ঞতা শেয়ার করো। হ্যাঁ, টাফ কোশ্চেন দিচ্ছ। ড্রেসিং রুমে মজার না, লজ্জাজনক বলবো। আমাদের হচ্ছে 3-4 জন ক্রিকেটার একসাথে হচ্ছে র্যাগিং হয়েছিল। আচ্ছা আমি আরও আমার 2টা ফ্রেন্ড, তো ওই হাডেলের ভিতরে হচ্ছে আমাদের র্যাগিংটা হয়েছে। এটা আমার জন্য অনেক লজ্জাজনক। তো এটা আমি শেয়ার করার মতন না, এক্সপ্লেন করার মতন না, বাট বলবো যে এটাই হচ্ছে ইন্টারেস্টিং। আরও অনেক আছে, বাট এটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। নাম্বার 3, বিয়ের আগে তুমি কয়টা প্রেম করছো? গেল গেল। এখন তুমি কি এটা শুনতে চাও নাকি? তুমি যদি শুনতে চাও আমি বলতে পারি। সত্য বললে বিপদ নাকি? না, যেহেতু তুমি জানো যে আমি অনেক দিনই ছিলাম, আমি প্রেম টেম করিনি, কিন্তু আমার অনেক ফ্রেন্ড ছিল। তুমি তুমিও জানো, আমি তোমার কাছে শেয়ার করছি, আমার অনেক ফ্রেন্ড ছিল, কোনো প্রেম টেম করিনি। ডিফেন্সিভ। প্রেম বলতে আমি তোমার সাথে প্রেম ভালোবাসা যা বুঝি তোমাকেই বুঝি। তো আমি বাহ, আমার লাইফে প্রেম ভালোবাসা বলতে তোমাকেই বুঝি। আমরা দুজনের কাছে প্রশ্ন রেখেছিলাম দুজন সম্পর্কে, কে কাকে কতটুকু জানে এই বিষয়ে এখন দেখব, প্রমাণ হবে। ঠিক আছে, প্রথমে কে খেলবে? ও এখানেও ওপেনার ব্যাটার নাইম। বউয়ের পছন্দের পোশাক? না, ও শাড়ি অনেক লাইক করে, আচ্ছা, পাকিস্তানি। নিব কারেক্ট। 1, ভ্রমণের জন্য পছন্দের দেশ? ও নর্মালি আমার সাথে টাইম স্পেন্ডের জন্য একটা জায়গার কথা বলে যে মলদ্বীপ যেতে চায়। প্রিয় রং? টাফ ওয়ান। পিঙ্ক হইতে পারে, বাট হলো না। আচ্ছা, পছন্দের রং সে বলেছেন হচ্ছে ডার্ক কালারগুলো ওনার বেশি ভালো লাগে, কিংবা ডিপ কালারগুলো। পছন্দের খাবার? জাঙ্ক ফুড হবে, যাই হোক জাঙ্ক ফুড হবে, এটা আমি শিওর। দুটা বল ভালো খেললেন, দুটা বল হচ্ছে ডিফেন্সিভে চলে গেছি একটু। ডিফেন্সিভ হয়নি খেলা। কি দিতে পারো তুমি? বলেন না, আপনি বলেন কি লিখেছেন। সাদা ভাত, সাদা ভর্তা। এটা কি খাবার? এই সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। বাঙালির প্রিয় খাবার ভাত ভর্তা। হ্যাঁ। প্রিয় লেখক? হুমায়ুন আহমেদ। জাফর ইকবাল হচ্ছে তার পছন্দের লেখক। এবার হচ্ছে আপনার কাছে প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলাদেশের বাইরে নাইম শেখের পছন্দের ক্রিকেটার কে? এটা আমি বলতে পারবো না, কারণ আমার এইসব বিষয়ে নলেজ অনেক কম। কখনো জিজ্ঞাসা করা হয়নি? আচ্ছা, এভিডি ভিলিয়ার্স। আপনার হাতের পছন্দের রান্না? বিরিয়ানি। নিলাম, হয়ে গেল। আর একটা বললে হয়ে যাবে। প্রিয় ফুটবল দল নাইম শেখের? ব্রাজিল। এই সমান। না, ও জিতে যাবে আমার মনে হইতেছে, সমান, আর কারণ দুটা। ও জিতে যাবে আমার মনে হইতেছে, নাইমকে কারণ হারিয়ে দিবেন তার হ্যাঁ। সহধর্মিণী হ্যাঁ। বাসাম আলম, খুব কাছাকাছি। পছন্দের পোশাক? পাঞ্জাবি। আরে হয়ে গেল, সহজ করে দিছেন, এই জায়গায় হেল্প করছেন আপনি। ঠিক আছে। 2 নম্বরে করতেছে। আম্পায়ার একটু সহজ করে দিল। ঠিক আছে, ভ্রমণের জন্য নাইম শেখের পছন্দের দেশ? মালদ্বীপ হতে পারে। 4, 2। এটাই তো বললাম, আপনি হেল্প করছেন, নাহলে বউয়ের কাছে জীবনে হেরে গেলেন। হ্যাঁ, এটা আমি অ্যাকসেপ্ট করতেছি না, আপনি তো সহজ করে গর্ব দিয়েছেন। করা উচিত। ঠিক আছে, বউ হারিয়ে দিয়েছেন। ঠিক আছে, এখন যেটা হবে সেটা আরেকটু টাফ। হ্যাঁ, যাহা বলিব সত্য বলিব, আপনাকেই কোশ্চেন করব। ঠিক আছে, আর সে দেখবে যে সেটা ঠিক কি বা ঠিক। ওকে, বিয়ের পর আর কোনো নারীদের দিকে তাকাই না, তাকাই। সত্য আর মিথ্যা? মিথ্যা। ওকে, ঠিক। আচ্ছা, বাসায় গেলে বোঝা যাবে এটা। বউ যা বলেন সোজা সাপটা মেনে নেই? এগ্রি। ঠিক। বাড়িতে আসতে দেরি হলে বলি যে ভীষণ রকম জ্যাম? ঠিক। আমার কোনো রাগ নেই?
বেঠিক। ঠিক, আচ্ছা। বউ আমার প্রথম ভালোবাসা, ঠিক। এতক্ষণ ভাবতে হলো কেন? এইগুলোর জন্য আজকে যে কি হবে সেটা আমি চিন্তা করছি। ফাঁসাইতেছে কিন্তু, তুমি কি বুঝতেছো? আমরা একদম শেষ দিকে আছি অনুষ্ঠানের। শেষ দিকে জানতে চাই যে শৈশবের ঈদগুলা কেমন ছিল আপনাদের? সত্যি কথা বলতে আমি ঈদের আগে যে চাঁদ রাতের সময় যে ফিলিংসটা, যে কালকে ঈদ, ওই ভালো লাগাটা এখন হচ্ছে ব্যস্ততার কারণে আর রিয়েলাইজ করতে পারি না, ফিল করা হয় না। বাট আমি যদি আমার লাইফে কোনো অপরচুনিটি কোনো দিন আসে যে আমি শৈশবে ফিরে যেতে চাবো। আচ্ছা, ঈদের বিশেষ হচ্ছে সালামি। তো সালামি নিয়ে এবার কি একদম ধরা হবে, পকেট ফাঁকা করে দেওয়া হবে? তা তো অবশ্যই। সালামি দেওয়া হয় এমনি? দিতে তো হবে কাউকে। হ্যাঁ, এবার তো দিতে হবেই, কারণ আমার ছোট দেবর আছে, আচ্ছা। তারপরে ননদ আছে, আচ্ছা, তো দেওয়া হবেই। সালামি দেওয়াটা আপনার কাছে কতটা স্পেশাল, কতটা ভালো লাগে? সত্যি কথা বলতে আগে যে নেয়াটা, অনেকে আছে যে দিতে চেত না, লাইক 20 টাকা 50 আচ্ছা। টাকা, এর বেশি হচ্ছে পাওয়াটা অনেক বড় একটা ভালো লাগা ছিল যে 100 টাকা পাইছি। এই জিনিসগুলি হচ্ছে এখন ফিল করি যে ওরা আমার কাছে এখন জোর করে যে না এই টাকা হবে না, আরও লাগবে। তো এরকম বাড়তেই থাকে। এই জিনিসটা আমি পুরাটা মানে আমার প্রতিচ্ছবি দেখতে পাই যারা আমার কাছ থেকে সালামি নেয়। আমার ছোট ভাই, ছোট বোন, বিশেষ করে ছোট বোন, ও হচ্ছে সকালে সালামি নিয়ে আবার বিকালে যে দাও আমার শেষ হয়ে গেছে, আমার আবার লাগবে। তা আমি বলি সালামি কি একটু পরপর দেয় নাকি, বারে বারে দেয় নাকি? ছোট ভাই ওর হচ্ছে না, সবাই নিবে, আমি স্পেশালি আলাদা করে নিব, আমারটা কেউ জানবেই না যে আমি কত টাকা পাইলাম। তো এই জিনিসগুলি অনেক এনজয় করি। দর্শক, এই অল্প সময়ে আমাদের সময়টা দারুণভাবে রাঙিয়েছেন ক্রিকেটার নাঈম শেখ এবং তার স্ত্রী বাদশাহ আলম। এবং আমরা তাদের কাছ থেকে ঈদ নিয়ে জানছিলাম, প্রেম ভালোবাসা এগুলো তো ছিলই। সব মিলিয়ে দারুণ সময় কেটেছে ঈদের এই বিশেষ আয়োজনে। তেমন বিয়ন্ড দ্য গ্যালারি শেষ করছি আজকের মতো। ঈদের অনেক বেশি শুভেচ্ছা।